আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে এখন যে দ্বন্দ্ব চলছে, প্রকাশ্য দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত কে কার পতন ঘটাবে? নেতানিয়াহু ট্রাম্পের পতন ঘটাবে, নাকি ট্রাম্প নেতানিয়াহুর পতন ঘটাবে, নাকি উভয়ের পতন ঘটাবে? সেটা এখন বড় আলোচনার বিষয়। গত কয়েক মাস আগে, জাস্ট এই মার্চ মাসে, নেতানিয়াহু দম্ভ ভরে বলেছিলেন, আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছি। এই যুদ্ধ শুরু হওয়ার পর সে বলেছিল যে আমরা হচ্ছি সুপার পাওয়ার। সেই মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়া নেতানিয়াহু এবং সুপার পাওয়ার বনে যাওয়া নেতানিয়াহু এখন তার গদি নিয়ে টানাটানিতে আছেন। কিভাবে আছেন, কেন আছেন? তার গদি নিয়ে টানাটানি মুসলিম বিশ্বের নেতারা করছেন না, যাদের করা উচিত। যাদের নেতানিয়াহুকে গদি থেকে টেনে নামিয়ে দেওয়া উচিত, তারা করছেন না। যেই ব্যক্তিটি নেতানিয়াহুকে রক্ষার জন্য সবচেয়ে বেশি কাজ করবে বলে মনে হচ্ছে, এখন সেই ব্যক্তিটি নেতানিয়াহুকে গদি থেকে টেনে নামানোর জন্য সবকিছু করছে। চিন্তা করুন, দুটো দেশের কথা চিন্তা করুন, একেবারে সবকিছু বন্ধ করে। একটা দেশ আর একটা দেশকে বলছে যে তুমি হচ্ছ সব সমস্যার মূল, তোমার মন্ত্রীদের মুখ বন্ধ করতে হবে, আমার টাকায় তুমি চলছো, সুতরাং তুমি খুব বেশি হাঁকডাক দিও না। যদি বেশি হাঁকডাক দাও তাহলে আমি আমার টাকা বন্ধ করে দেব, আমার অস্ত্র বন্ধ করে দেব, তখন তুমি বুঝবা তোমার সমস্যা কি, তখন তুমি বুঝবা তোমার শক্তি কত। তুমি যে শক্তির জন্য হাত ডাক দিচ্ছ, সেই শক্তি তোমার শক্তি না। আবার সেই দেশটি বলছে যে তুমি আমার সাথে মুনাফিকি করেছো, তুমি আমাকে পিছন দিয়ে আঘাত করেছো, এবং তুমি আমার সবচাইতে বড় ক্ষতি করেছো। তুমি আমাকে টেবিলের বাইরে রেখে টেবিলে বসে অন্যের সাথে আলোচনা করে চুক্তি করেছো, যেই চুক্তি আমার জন্য সবচাইতে এ যাবৎকালের সবচাইতে বড় খারাপ একটা জিনিস। ডিপ্লোম্যাটিক ভাবে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যখন মিডিয়ার সামনে দুটো দেশের প্রধানরা বা মন্ত্রীরা এই ধরনের কথা বলে, তখন আমি কি বুঝি? যে এই দুটো দেশের মধ্যে ব্যাপক পরিমাণে সংঘাত আছে। আজকে নেতানিয়াহুর মন্ত্রীরা এবং ট্রাম্পের মন্ত্রীরা একে অপরের বিরুদ্ধে যে পরিমাণ বিষেধাগার ছড়াচ্ছে, তাতে এটা স্পষ্ট যে তারা পর্দার অন্তরালে তাদের তর্কটা, ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া কখন বাইরে আসে, যখন তাদের ঝগড়া বেডরুম থেকে তাদের হচ্ছে ড্রয়িং রুমে আসে, ড্রয়িং রুমের থেকে কিচেন, কিচেন থেকে অন্য রুম, সব রুম ছড়িয়ে যখন আর সেখানে হচ্ছে না, যখন তারা বলতেছে আর হচ্ছে না, যা যা হয় হোক, আমাদের আর মান সম্মানের দরকার নেই। কারণ একটা সময় পর্যন্ত তো তারা মান সম্মানের জন্য বাইরে এটা দেখে না যে ঠিক আছে, নিজেদের মধ্যে দরজা বন্ধ করে আমরা হচ্ছে ঝগড়াঝাটি যা করা দরকার করি। কিন্তু যখন সেখানে তাদের আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, তখন সেটা বাইরে চলে আসে, জানলা খুলে ঘরের বাইরে বেরিয়ে তারপরে হচ্ছে ঝগড়া করে। এখন আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে সেই বিষয়টা চলছে। ইসরায়েলের এই যে নির্বাচন আছে, অক্টোবরের 28 তারিখের মধ্যে তার নির্বাচন করতেই হবে। এখন হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাস। এই 4 মাসের মধ্যে তার নির্বাচন করতে হবে। সেই 4 মাস পরে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে সামনে নিয়েই এখন একে অপরকে চাপ দিচ্ছে। আবার আমেরিকাতে নভেম্বরে নির্বাচন, এই নভেম্বরের নির্বাচনেও ট্রাম্প হচ্ছে চাপের মধ্যে আছে। এখন কে কাকে কত বেশি চাপে রাখতে পারবে? কারণ নির্বাচনের আগে সবাই চাইবে, এই দুই পক্ষ বিশেষ করে চাইবে একে অপরের সমর্থন। আমেরিকার সমর্থন চাইবে ইসরায়েলের প্রধানমন্ত্রী, আবার ইসরায়েলের সমর্থন চাইবে আমেরিকায় যে নির্বাচিত হতে চায়। ট্রাম্প ক্ষমতায় আছে, ট্রাম্পের ক্ষমতা যাবে না, কিন্তু ট্রাম্পের দলের বিভিন্ন সিনেটর এবং কংগ্রেসম্যানদের নির্বাচন হবে। মানে ট্রাম্পের দলের বলতে আমেরিকাতে সব দলের, ট্রাম্পের দলের, তার বিপরীত দলের সিনেটর এবং কংগ্রেসম্যানদের মধ্যে থেকে বড় একটা অংশের
যে সমস্ত সিটে তারা আছে সেগুলোতে নির্বাচন হবে। সেই নির্বাচনে সে যদি সিনেটর এবং কংগ্রেসম্যানের সংখ্যা কম পায় তাহলে ট্রাম্প অনেক কাজ করতে পারবে না। সুতরাং ইসরায়েলও সেখানে তাকে চাপে রাখার চেষ্টা করবে যে দেখো আমার সাপোর্ট না পেলে কিন্তু তোমার এই কংগ্রেসম্যানরা নির্বাচিত হবে না বা হবে না, অথবা ইসরায়েলের যে আইপ্যাক লবি আছে সে সেটাকে ব্যবহার করে ওইখানের কংগ্রেসম্যানদের উপরে আরো বেশি প্রভাব ফেলার চেষ্টা করবে। আবার আমেরিকা এখন বলছে যে তুমি আমার টাকায় চলো, সুতরাং আমার কথার বাইরে গিয়ে তুমি যদি আমার স্বার্থের বাইরে গিয়ে তুমি আমার স্বার্থে আঘাত দেওয়া কাজকর্ম করবা, সেটা কিভাবে হয়? দেখেন, ইসরায়েলের আমেরিকার এই সম্পর্কটা শুধুমাত্র ইসরায়েল আমেরিকা বিদ্বেষী যেই সমস্ত দেশ বা মিডিয়া তারা প্রচার করছে না, নিজেদের পত্র পত্রিকা প্রচার করছে এবং নিজেরা মিডিয়ার সামনে বলছে। ইসরায়েল ভিত্তিক চ্যানেল 12 টেলিভিশন, চ্যানেল 12, চ্যানেল 13, চ্যানেল 14, এগুলো ইসরায়েলের টেলিভিশন জানেন, এবং এগুলো হচ্ছে কট্টরভাবে এই ইসরায়েলের আক্রমণগুলোকে সমর্থন করে আসছে। সেই ইসরায়েল ভিত্তিক চ্যানেল 12 টেলিভিশনের একটা প্রতিবেদনে বলা হয় যে ট্রাম্প প্রশাসন স্বয়ং নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু মার্কিন কর্মকর্তা এই নেতানিয়াহুর পরে, অর্থাৎ এই নির্বাচনের পর বা এই নির্বাচনের সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী প্রার্থী কে হবে তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। এবং তাদের মধ্যে এখন 2 জন বিরোধী নেতার সাথে মার্কিনেরা যোগাযোগ করার চেষ্টা করছে যে তুমি আগামী নির্বাচনে তোমাকে আমরা বিজয় করার জন্য সবকিছু করব, নেতানিয়াহুকে হারানোর জন্য সবকিছু করব, তোমার সাথে আমরা কাজ করব। এরকম মার্কিন নজরদারিতে আসা এবং যারা মার্কিনীদের সাথে যারা যোগাযোগ করছে বা মার্কিনীরা যাদের সাথে যোগাযোগ করছে, এরকম 2 জন প্রভাবশালী প্রধানমন্ত্রী পদপ্রার্থী, ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর একজন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, আরেকজন হচ্ছে সাবেক সেনাপ্রধান এবং বর্তমান ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। এখন এই যে 2 জন ব্যক্তি, এরা যে নেতানিয়াহুর চেয়ে খুব ভালো, বিষয়টা সেরকম না। নাফতালি বেনেট বলছে নেতানিয়াহু আর কি ধ্বংস করতেছে, তার চেয়ে বেশি ধ্বংস আমি করব। নাফতালি বেনেট বলতেছে যে আমাদের দেশের যে 2 জন মন্ত্রীরা যারা হচ্ছে এই ইসের বিরুদ্ধে কি বলে এই লেবাননের যুদ্ধ নিয়ে কথা বলছে, যে লেবাননের সবকিছু ধ্বংস করা দরকার, লেবাননে গণহত্যা চালানো দরকার, লেবাননের মানুষকে নির্বিচারে হত্যা করা দরকার। একটা দেশের মন্ত্রী পর্যন্ত, মন্ত্রী পর্যায়ে যে ব্যক্তি আছে, সে যতটাই যাই হোক, সে একেবারে যদি এরকমও হয় যে সে হচ্ছে বিশাল টাইপের মাফিয়া এবং সন্ত্রাস, তারপরেও মিডিয়ার সামনে তার এই ধরনের কথা বলা ইতিহাসে আছে কিনা কেউ জানে না। আমি জানি না আর কি, যে এই টাইপের অন্য দেশে যে সবকিছু ধ্বংস করে দাও, কেমন কথা রে ভাই? মানে তুমি বলতে পারো ঠিক আছে লেবানন থেকে হিজবুল্লাহ আমাদের উপর আক্রমণ করছে, হিজবুল্লাহ এটা করবো সেটা করবো, তুমি লেবাননের সবকিছু ধ্বংস করে দাও এবং লেবাননের সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য যা কিছু করা দরকার তা করা উচিত। এবং সেজন্য যদি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়, আমেরিকার কথা আমরা শুনবো না, এই যে আমেরিকাকে, এই অঞ্চলে আমরাই হচ্ছে শক্তিশালী, এই ধরনের কথা ইসরায়েলের মন্ত্রীরা স্পষ্ট বলছে। ইতামার বেন-গভির, তার কথা শুনলে আপনার বমি আসবে, এরকম একজন ব্যক্তি, তার কথা শুনলে আপনার বমি আসবে। সে মন্ত্রী সেখানে, এবং কি মন্ত্রী সে হচ্ছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী। বুঝতে পারছেন কি পদ? এই ব্যক্তি কি কাজ করেছে? সে ফিলিস্তিনিদেরকে যেই জেলে রাখা হয়েছে, ফিলিস্তিনিদেরকে জেলে রাখা, আসলে এটা ইসরায়েল বলে যে আমি তাদেরকে গ্রেফতার করেছি, গ্রেফতার না ভাই, ধরে ধরে নিয়ে যাওয়া, ফিলিস্তিনিদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া, মানে তাদেরকে কি বলে এটাকে, মানে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, সহজ কথা যেটা, নিয়ে গিয়ে যেখানে রেখেছে সেখানে সে গিয়ে তারপরে হচ্ছে তাদেরকে ওই ফাঁসির দড়ি দেখিয়ে তারপরে হচ্ছে তাদের সামনে ভিডিও করছে, তারপরে তাদের গায়ে থুথু দিচ্ছে, তাদেরকে পিটাচ্ছে, সেই সময় সে গিয়ে সেখানে উচ্ছ্বাস করে ভিডিও করছে, তারপরে হচ্ছে তাদেরকে যারা পিটাচ্ছে তাদেরকে হচ্ছে মানে ফিলিস্তিনি বন্দীদেরকে যে ইসরায়েলি গার্ডরা পিটাচ্ছে তাদেরকে হচ্ছে সে কি বলে পুরস্কৃত করছে। মানে এত উগ্র জিনিস কেউ কখনো দুনিয়ার কোথাও নাই। মানে আমেরিকাও তার বিভিন্ন ভাবে বন্দীদেরকে এই ধরনের বন্দীদের সাথে এই ধরনের আচরণ করে, এই ধরনের উগ্র আচরণ, এই ধরনের অমানসিক আচরণ, অমানবিক আচরণ এগুলো করে, কিন্তু সেটা মিডিয়ার সামনে এত উগ্রভাবে, নগ্নভাবে, এত হিংস্র হয়ে করে না। তো এইরকম হিংস্র, উগ্র,
নগ্ন বিকৃত মানসিকতার মন্ত্রী সেখানে বসে আছে এবং সে বলছে এই কথা। এখন এই কথা যে বলছে তাকে আপনি সমালোচনা করছেন। ইসরায়েলের এই যে সাবেক প্রধানমন্ত্রী, যাকে এখন আমেরিকা সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দেওয়ার জন্য কাজ করছে ব্যাপক পরিমাণে, নাফতালি বেনেট, সে বলছে যে তুমি সমালোচনা করার কে? ইসরায়েলের মন্ত্রী তো ঠিকই বলছে, এটাকে গণহত্যা বলা যাবে না। সে বলছে লেবাননের সবকিছু হত্যা করতে হবে, অবশ্যই লেবাননের সবকিছু হত্যা করতে হবে। এই ব্যক্তি, যাই হোক সেদিকে যাচ্ছে না। আরেকটা হচ্ছে ইসরায়েলের আরেক মন্ত্রী, অর্থমন্ত্রী, সে বলছে আমাদের যদি ইসরায়েলের যদি একটা মায়ের সন্তান কাঁদে তাহলে হচ্ছে লেবাননে হাজার হাজার মায়ের সন্তানকে কাঁদাতে হবে। আগে ছিল এক চোখের পরিবর্তে চোখ নেব, এখন এক চোখের পরিবর্তে হাজার চোখ নেব। মানে কি ধরনের উগ্র জিনিস রে ভাই। যাই হোক, এখন এই নাফতালি বেনেট এবং গাদি আইজেনকোট এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করছে আমেরিকা। এই যে বর্তমান ইসরায়েলের সরকার আছে, সব সময় ঐতিহাসিকভাবে আমেরিকা ইসরায়েলের সরকারের সাথে একই পথে চলে, একই সুরে কথা বলে, একই তালে গান গায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইসরায়েলের সরকারকে পাশ কাটিয়ে বিরোধী দলের নেতাদের সাথে সেতু বন্ধন তৈরির জন্য ট্রাম্প প্রশাসন চেষ্টা চালাচ্ছে এবং এর পিছনে মূলত তিনটা গুরুত্বপূর্ণ কারণ আছে। তিনটা। এক নম্বর হচ্ছে নেতানিয়াহুর জোটের মধ্যে এই যে কট্টর ডানপন্থী, এরা কট্টর ডানপন্থী বলে, এটা হচ্ছে উগ্রপন্থী মানসিক বিকৃত যে সমস্ত মন্ত্রী আছে, এদের কার্যকলাপ এবং এদের বক্তব্য যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে কথাগুলো বললাম যে মন্ত্রীরা এই ধরনের কথা বলে, এবং তারা বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে কোন দেশের সাথে আমরা কি করব, কোন দেশের উপরে কখন আক্রমণ করব সেটা নিয়ে আমরা কারো কাছ থেকে অনুমতি চাইবো না, কারো কাছে আমাদের বলতে হবে না। বুঝতে পারছেন? মানে আমেরিকা বলছে এই ইসরায়েল তুমি আক্রমণ করিও না, আমেরিকা বলছে এই ইসরায়েল তুমি আক্রমণ করিও না, এই নেতানিয়াহু তুমি লেবাননে আক্রমণ করিও না। ট্রাম্প কয়েকদিন আগে বললো না নেতানিয়াহুকে, ট্রাম্প কয়েকদিন আগে নেতানিয়াহুকে বলছে যে মানে তোমার মতো, মানে ইসরায়েলের মতো নিকৃষ্ট রাষ্ট্র দুনিয়া নাই, সবাই তোমাকে নিয়ে ঘৃণা করে, আমি না তোমাকে বাঁচাচ্ছি। ট্রাম্প বলছে। নেতানিয়াহুকে বলছে যে নেতানিয়াহু তুমি করতেছোটা কি, মানে গালাগালি করছে আর কি সরাসরি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, তুমি করতেছোটা কি, আমি তোমাকে বাঁচাচ্ছি আর তুমি বলতেছো আমি সেরা। এখন এই যে কে সেরা, নেতানিয়াহু বলতেছে আমি সেরা, ট্রাম্প বলতেছে আমি সেরা। এখন এই যে দুজন যখন বলবে যে আমি সেরা এবং যখন কনফ্লিক্ট লাগবে তখন তো এই আমি সেরাতে, যখন তাদের মধ্যে মধুর সম্পর্ক তখন দুজন হচ্ছে অনেক প্রীত করবে এবং বলবে আমরা সেরা, একে অপরকে ফুল দেবে, এই ফুলাবে যে না আমি না তুমি সেরা, বলবে আমি না তুমি সেরা। কিন্তু যখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে তখন দেখা যাবে যে এই সেরা পথটা কে কতটা নিয়ে নিতে পারে। ট্রাম্প বলবে যে না কিসের তুমি সেরা, আমি সেরা। কারণ এখন তাদের নির্বাচনও তো এটা দরকার, কারণ নির্বাচনে তাদের দরকার যে কে কতটা সেরা সেটা দেখানোর জন্য, এবং সেটা নিয়ে তারা হচ্ছে নির্বাচনে ব্যাপক পরিমাণে ক্যাম্পেইন চালাবে। এখন এই যে ট্রাম্প প্রশাসনের তিনটা গুরুত্বপূর্ণ কারণ, একটা হচ্ছে নেতানিয়াহুর জোটের কট্টরপন্থী মন্ত্রীদের কার্যকলাপ এবং তাদের বক্তব্য যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে তাদের কার্যকলাপ এবং বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে যে স্বার্থটা আছে সেই স্বার্থে আঘাত লাগছে। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের স্বার্থ কি? ইসরায়েলকে দিয়ে যুক্তরাষ্ট্র কি স্বার্থ আদায় করে? ইসরায়েলকে দিয়ে ইউরোপ কি স্বার্থ আদায় করে? ইসরায়েলকে দিয়ে ইউরোপ এই মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস এবং কন্ট্রোল পুরোপুরি করে আর কি, নিয়ন্ত্রণটা ইসরায়েলকে দিয়ে। কিভাবে? ইসরায়েলকে দিয়ে ইসরায়েল শক্তিশালী হচ্ছে, ইসরায়েলের উপর আক্রমণ করা যাবে না, ইসরায়েলের কারণে ইসরায়েলের উপর আক্রমণ করার জন্য ইরান শক্তিশালী হচ্ছে, ইরান ব্যাপক পরিমাণে অস্ত্র তৈরি করছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। এই যে জুজুর ভয় দেখিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে ব্যাপক পরিমাণে অস্ত্র বিক্রি করতো। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো বলছে ভাই তোমার ইসরায়েলে ভয় দেখানোর দরকার নেই, ইরানে ভয় দেখানোর দরকার নেই, তুমি আসো সরাসরি আমার সাথে যোগাযোগ করো, আমার কাছ থেকে কি কি চাও নাও, কিন্তু ফিলিস্তিন নিয়ে কোনো কাহিনী করা যাবে না, ফিলিস্তিন নিয়ে কোনো কাহিনী করা যাবে না। এখন আমেরিকা দেখতেছে কি ফিলিস্তিন নিয়ে কাহিনী করতে গেলে তাহলে এদের টাকাটা আসতেছে না, ইসরায়েলকে থামাইতে হবে। সৌদি আরব বলতেছে যে লেবানন নিয়ে কাহিনী করা যাবে না, তুমি টাকা নাও, কত টাকা রিবা নাও, 1 ট্রিলিয়ন 2 ট্রিলিয়ন 5 ট্রিলিয়ন 10 ট্রিলিয়ন 19 ট্রিলিয়ন নাও, কিন্তু লেবানন নিয়ে কাহিনী করা যাবে না।
এখন আমেরিকা দেখতেছে ইসরায়েল লেবানন নিয়ে কাহিনী করতেছে, আমেরিকা ইসরায়েলকে বলতেছে তুমি লেবাননে থামো, ইসরায়েল বলতেছে আমি থামবো না, আমেরিকা বলতেছে তোমাকে আমি থামাবো, ইসরায়েল বলতেছে তুমি কে, আমেরিকা বলতেছে আমি হচ্ছে সর্বে সর্বা, ইসরায়েল বলতেছে না আমি সর্বে সর্বা। এখন এই ইসরায়েল যখন আমি সর্বে সর্বা বলে আক্রমণ চালায় তখন এই অঞ্চলে আমেরিকার স্বার্থে আঘাত লাগে। ইসরায়েলের তো কাজই হচ্ছে এই অঞ্চলে আমেরিকার স্বার্থকে রক্ষা করা, আবার আমেরিকারও কাজ হচ্ছে এই অঞ্চলে ইসরায়েলের স্বার্থকে রক্ষা করা। কিন্তু এই গাজা ভূখণ্ডের যুদ্ধ, ইরান যুদ্ধ, লেবানন যুদ্ধ, এগুলো এখন এতটাই মানে তাদেরকে নগ্ন করেছে যে তারা এখন আর একে অপরের স্বার্থ না, এখন সবাই নিজে নিজের স্বার্থ দেখতেছে। আমেরিকার কথা অগ্রাহ্য করে ইসরায়েল আক্রমণ করতেছে, আবার ইসরায়েলের চাওয়াকে অগ্রাহ্য করে আমেরিকা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে চলমান কূটনৈতিক অচলাবস্থা। গাজা উপত্যকায় ভয়াবহ হামলার কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ভাবমূর্তি রক্ষার জন্য ওয়াশিংটনের কূটনৈতিক প্রক্রিয়া এবং কি বলে তার আঞ্চলিক যে প্রভাব সেটা ধাক্কা খাচ্ছে। এই ভাবমূর্তি রক্ষার জন্য এখন ওয়াশিংটন বা আমেরিকা ব্যাপকভাবে কাজ করছে, বিভিন্ন দেশের সাথে নতুন নতুন করে হচ্ছে সম্পর্ক করার চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। গত পরশুদিন মনে হয় আমি একটা ভিডিও করেছিলাম যে সাম্রাজ্যের পতন হয় কিভাবে। সাম্রাজ্যের পতন হয় এই ভাবমূর্তি রক্ষা। এখানে ভাবমূর্তি বলতে আমাদের কাছে খুব সহজ মনে হয় যে তার প্রেস্টিজ রক্ষা, আসলে বিষয়টা প্রেস্টিজ না। ভাবমূর্তির সাথে সাথে এখানে কি বলে মানে ফরেন অ্যাফেয়ার্সে যদি বলি, ভাবমূর্তির সাথে সাথে আপনার প্রভাব বলয় এবং এই প্রভাবকে বিস্তার করে আপনি যাদেরকে কন্ট্রোল করতেন তাদেরকে এখন আর কন্ট্রোলে রাখতে পারবেন না, সেটা রাখতে না পারলে ভবিষ্যতে আপনার সব হারাবেন। এই জিনিসটায় আঘাত লাগছে, বড় একটা আঘাত। আরেকটা হচ্ছে কি, মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন হচ্ছে যে আগামী 27শে অক্টোবর ইসরায়েলে যে নির্বাচন হবে সেই নির্বাচনে নেতানিয়াহু শোচনীয় পরাজয় বরণ করবে। সুতরাং নেতানিয়াহু যদি শোচনীয় পরাজয় বরণ করে তাহলে সেই পরাজয় বরণ করা এক ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক করে লাভটা কি? তার চেয়ে বরং আমরা এমন একজনের সাথে সম্পর্ক করব যে বিজয়ী হলে সে, আমরাও বলবো যে তাকে আমরা বিজয়ী করেছি, আবার সেও বলবে যে আমি আমেরিকার জন্য বিজয়ী হয়েছি, নতুন করে সম্পর্ক করবে। এখন এই নতুন করে সম্পর্ক করার জন্য দুই দেশেরই ডিপ স্টেট বিভিন্নভাবে কাজ করছে, কিন্তু যেই ক্ষতি এরা এই দুই কি বলে এই দুই এগো সম্পন্ন মানে ব্যাপক পরিমাণে আমিত্ব সম্পন্ন অহংকারী দুই ব্যক্তি সমস্যার সৃষ্টি করছে, এই সমস্যা শেষ পর্যন্ত প্রশ্ন যেটা যে কে কার পতন টেনে নিয়ে আসে। ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা শুরু হয়েছে গাজা যুদ্ধ দিয়ে, তারপরে চলছে ইরান আক্রমণ নিয়ে। এখন ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির পরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে এই সম্পর্ক এবং পরিবর্তন, এই সম্পর্কের পরিবর্তন এবং ফাটল পুরোপুরি কি হয়েছে স্পষ্ট হয়েছে। তাদের মধ্যে এই যে মতবিরোধ, যেটা একটু আগে বললাম যে আগে কি ছিল ঘরের অন্তরালে, দরজার অন্তরালে, পর্দার অন্তরালে, কিন্তু এখন সেটা প্রকাশ্য এবং পারস্পরিক কট্টর বিবৃতি, মানে এমন সব কট্টর কথা, এমন সব আক্রমণাত্মক কথা, এমন সব মানে পিন দিয়ে কথা, এই সমালোচনা শত্রুপক্ষকেও এতটা হয়তো কেউ করে নাই। ট্রাম্প নেতানিয়াহুর এবং ইসরায়েলের যে সমস্ত সমালোচনা সে করেছে, ইরানেরও মনে হয় সমালোচনা এতটা করে নাই। যে কারণে এই ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে সংঘাত, ইসরায়েল আমেরিকার সংঘাত কতটা শক্তিশালী করবে। ইসরায়েলের মধ্যে যে জনমত জরিপগুলো হচ্ছে, সেই জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে যে ইসরায়েলের এই নেতানিয়াহুর ডানপন্থী জোট পরাজয়ের পথে আছে এবং এই ডানপন্থী জোটের মধ্যে ইসরায়েলের কিন্তু নেতানিয়াহুর দল কিন্তু এককভাবে ইসরায়েলের ক্ষমতায় নেই, মানে এককভাবে ইসরায়েলে তার যে কয়টা আসন দরকার, খুব সম্ভবত 62টা আসন দরকার, সে এককভাবে 62টা আসন পায় না, যে কারণে তার জোট হিসেবে ক্ষমতায় থাকতে হচ্ছে। এখন সেই জোটও এবারের নির্বাচনে ধারণা করা হচ্ছে যে জোট মিলে যে 62টা আসন পেয়েছে সেটাও তারা পাবে না। এখন এই যে না পাওয়া, এই না পাওয়ার পেছনে অনেকগুলো কারণ, তাদের মধ্যে সংঘাত তো আছেই, কিন্তু তার যে দম্ভ এবং ইরানে আক্রমণের যে ট্রাম্পকে দিয়ে ইরানে আক্রমণ করানো, মানে কিভাবে বলবো, এখানে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, ব্যাপক পরিমাণে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ট্রাম্প বলছে এখনো আছে কিনা সেটা হয়তো আরো পরে দেখা যাবে, কিন্তু
এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পেছনে মূল আঘাতটা হচ্ছে এই বন্ধুত্বটাকে ব্যবহার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পকে ফাঁদে ফেলেছে। সহজ কথা যেটা, ইরান যুদ্ধটা ছিল ট্রাম্পের জন্য একটা ফাঁদ, সে সেটা বুঝতে পারে নাই। সে মনে করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী যে ট্রাম্প আমি ইরানে আক্রমণ করলে বিজয় হবে এবং বিজয়ের মুকুট নিয়ে আমি নির্বাচনে যাব। এখন তারা দেখতেছে কিসের বিজয়ের মুকুট, পরাজয়ের মুকুট নিয়ে এখন তাদের নির্বাচনে যেতে হচ্ছে। তা আমার যখন পরাজয়ের মুকুট নিয়ে নির্বাচনে যাইতে হবে, তোরে কি আমি রাখবো? এই হচ্ছে মূল ঘটনা, মূল কাহিনী। সুতরাং দিন যত গড়াচ্ছে তাদের পরাজয় তত ত্বরান্বিত হচ্ছে। মধ্যপ্রাচ্যকে পাল্টে দেওয়ার যে দাম্ভিকতা নেতানিয়াহু দেখিয়েছিল সেটা এখন উল্টে যাচ্ছে, বরং মধ্যপ্রাচ্যকে পাল্টে দেওয়ার পরিবর্তে নিজেই পাল্টে যাচ্ছে, বা মধ্যপ্রাচ্য তাকে পাল্টে দিচ্ছে, ইরান তাকে পাল্টে দিচ্ছে, লেবানন তাকে পাল্টে দিচ্ছে। সে এবং ট্রাম্প ইরানের রেজিম পরিবর্তনের যে টার্ম দিয়েছিল, যে হুমকি দিয়েছিল, ইরানের সরকার পরিবর্তনের যে হুমকি দিয়েছিল, ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার যে হুমকি দিয়েছিল, এখন দেখা যাচ্ছে যে তাদের দুজনেরই মানে ক্ষমতাচ্যুতির মুখোমুখি এসেছে। তাদের দুজন 2025 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী 2025 সালে একবার বলেছিল যে জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। বছরের পর বছর ধরে আমি বিপুল চাপের মুখেও এই ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ঠেকিয়েছি। সুতরাং এটা হচ্ছে আমার মোক্ষম সময়, ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন মুসলিম বিশ্ব থেকে মুছে দেব, মুসলিম বিশ্ব থেকে মুছে দেব, কতগুলো রাষ্ট্র করব, তারপরে হচ্ছে গ্রেটার ইসরায়েল গঠন করব, কত কিছু। কিন্তু সে যাকে নিয়ে, যাকে ব্যবহার করে এটা করার চিন্তা করতেছে, সেই এখন তাকে ক্ষমতার থেকে টেনে নামানোর চিন্তা করছে। সুতরাং এই পরিস্থিতিতে যদি আমরা মানে উপসংহারে আসতে চাই যে আমেরিকা ইসরায়েলের মধ্যে, ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে যদি খুব সহজে সমঝোতা না হয়, তাহলে একে অপরকে টেনে নামানোর জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে। এক দর্শক বলছেন যে জেডি ভ্যান্স ইসরায়েল বিরোধী হয়ে উঠছেন, কারণ কি? জেডি ভ্যান্স ইসরায়েল বিরোধী হয়ে উঠছেন এর কারণ হচ্ছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এখন দেখা গেছে এই যে অভ্যন্তরীণ যতগুলো নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনগুলোতে দেখা গেছে যে যেই সমস্ত প্রদেশে ইসরায়েল বিরোধী বা যুদ্ধ বিরোধী লোকেরা ক্যাম্পেইন করছে তারা নির্বাচিত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ইসরায়েল বিরোধী, যুদ্ধ বিরোধী যারা ক্যাম্পেইন করছে তারা নির্বাচিত হচ্ছে। সুতরাং আগামীর নির্বাচনে, এই যে নভেম্বরে যে নির্বাচন আসছে, তার দলের যদি নির্বাচিত হতে হয় এবং ভবিষ্যতে যদি জেডি ভ্যান্সের হচ্ছে কি বলে ক্ষমতায় যেতে হয়, তাহলে ইসরায়েলের, অর্থাৎ বর্তমান ইসরায়েলের যে পলিসি, নেতানিয়াহুর যে পলিসি, সেটার বিরুদ্ধে তাদের কথা বলতে হবে। ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক থাকবে, আইপ্যাকের সাপোর্ট সে নেবে, কিন্তু বর্তমান ইসরায়েলের যে পলিসি, এই পলিসির প্রকাশ্য সমালোচনা করার মাধ্যমে সে দেশের মধ্যে সাপোর্ট পাওয়ার চেষ্টা